আজকের প্রসঙ্গ হলো জর্জ সোরেস অর সোরস কে। এটা হলো তার ইংরেজি নামে বানান জর্জ গর্গ একই শব্দ। জায়গা অনুসারে জর্জের নামটা নানা রকম হয়। ক্রিস্ট, এই যে একই যিশু, ইতালিতে গেলে নাম হয়ে যাবে ওই যে ক্রাইস্ট থেকে ক্রিস, নানান এদিক সেদিক উচ্চারণ হয়ে যাবে। এগুলা ইতালিতে গেলে একদম উচ্চারণ হবে, ওরকম সমস্যা আছে। এনিওয়ে আমাদের জর্জ সোরসের নামে বানানটা এই জর্জ। কেন? এর সাথে সম্পর্কিত বলেছি দেশের নাম। উনি হলেন হাঙ্গেরির বাসিন্দা। হাঙ্গেরি শুনলেই সবসময় মাথা রাখবেন, হাঙ্গেরি মানে কমিউনিস্ট। এটা আবার কেমন কথা কইলাম? এটা আবার তেমন কথা যে হাঙ্গেরি মানে হলো যে সোভিয়েত ইউনিয়ন সেন্টারে মাঝখানে আছে রাশিয়া। বিপ্লব রাশিয়াতেই হয়েছে। ইউএসএসআর বলে যে দেশটার নাম, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এই ইউএসএসআর বলে কোথাও কোনো বিপ্লব হয় নাই, কমিউনিস্ট বিপ্লবটা হয় নাই। 17 সালে বিপ্লব হওয়ার পরে 22 সালে গিয়ে, লেনিন সাহেব তখনও বেঁচে, পরের বছর মারা যাবেন, তো 22 সালে গিয়ে ওরা আশেপাশে আরো কিছু দেশ মিলায় যে নতুন দেশটা গঠন করলো, ওটাই হলো ইউএসএসআর। ফলে রাশিয়া বলে আর কিছু থাকলো না, কিন্তু বিপ্লব রাশিয়াতে হয়েছিল। এটা খুব কম মানুষ জানে, কম কমিউনিস্ট জানে ফ্যাক্টসটা। এবার আমি একটা অন্য কথা বলবো যেটা কমিউনিস্টরা সহসা বলতে চায় না, জানেও না। তাহলে কাদেরকে নিয়ে ইউএসএসআর বানানো হয়েছিল? এই ইউএসএসআরই বাংলা বলা হয় সোভিয়েত ইউনিয়ন। তাহলে সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়ার মধ্যে ফারাক, এগুলো ফারাক। তাহলে সোভিয়েত ইউনিয়নটা ফর্মেশন হয়েছে 1922 সালে, বিপ্লব হয়েছে 17 সালে। 5 বছর পরে। কেন? কাদের নিয়ে হচ্ছে? আচ্ছা, উল্টা করে বলি, যখন ইউএসএসআর ভেঙে যায় সেই সময়টা হলো 1991 ডিসেম্বর। এই ভেঙে যাওয়ার পরে জানা গেল যে ওরা যখন আবার আলাদা রাষ্ট্র হয়ে যাচ্ছে, এই টোটাল রাষ্ট্র হয়ে গেল 15টা। তার মানে যখন হয়েছিল তখন 15টা রাষ্ট্র ছিল। ক্লিয়ার? ওকে। এই 15টা কারা? মানে কমিউনিস্টরা বলতে পারবে না বা জানেও না, আর জানলেও বলতে চাইবে না, কারণ এটা খারাপ দিক আছে। সোভিয়েত ইউনিয়ন, রুশ বিপ্লব হচ্ছে যার সাম্রাজ্যের উপরে দাঁড়ায়। সাম্রাজ্য কোথেকে আসছে? সাম্রাজ্য মানে কি? সাম্রাজ্যবাদ আপনাদের কমিউনিস্ট যে পরিচিত ওদিক থেকে বুঝলে হবে না। সাম্রাজ্য একটা আলাদা শব্দ। সাম্রাজ্য বলতে পারেন আপনি সম্রাট থেকে সাম্রাজ্য, রাজা থেকে রাজতন্ত্র, রাজ্য। সাম্রাজ্য কাকে বলা হতো? তাহলে সাম্রাজ্য আর রাজা আর রাজ্য, এই দুটোর মধ্যে ফারাক কি আসলে? জর্জ সোরস নিয়ে অনেকের, আমাদের এই শ্রোতা দর্শকদের মনে হতে পারে এই লোকের লোক কি সম্পর্ক, এ তো কি, একে জানা আমাদের কেন দরকার? আমি দুটো শব্দ বলবো, এই দুটো শব্দ শুনলে আপনাদের কৌতূহল জেগে উঠবে, তাই নাকি? একটা হলো আপনারা অনেকেই জানেন এলজিবিটি, অনেকে আবার বেশি ওস্তাদ এলজিবিটি বললেন না আপনি, তাই বলবে। সার কথাটা হলো লেসবিয়ানিজম আর হোমো, পুরুষে পুরুষে মেয়েতে মেয়েতে, যারা সম্পর্কটাকে খুব ন্যাচারাল বলে, তৃতীয় লিঙ্গ টাইপের ধারণার কথা বলে, তারা এই ধারণার সাথে পরিচিত।
যারা ইসলামিস্ট তারা বলে লুতের স্বভাব এগুলা, এই লুত গোষ্ঠীকে আল্লাহ অভিশাপ দিয়েছে, আপনি তাদের পক্ষে কথা বলে। এই হলো এলজিবিটি। সো এলজিবিটি তার সঙ্গে জড়িয়ে আছে জর্জ সরোস, প্রমোট করে উনি। কোন প্রমোট? না, বকাবাজি অনেকেই করতে পারে, টাকা পয়সা দিতে বললেন নাই। তাহলে এখন দুনিয়াতে সবচেয়ে বেশি টাকা পয়সা খরচ করে এলজিবিটির পক্ষে জর্জ সরোস। তাহলে এই একটা পরিচয় দিল। এখন কাছে মনে হচ্ছে না জর্জ সরোসকে? এগুলো একটা সেকেন্ড আর্ট। এটা শুনলে তো আরো কাছে মনে হয় আপনাদের কাছে। সেটা হলো আপনার সম্ভবত 15-16 সালের দিকে হবে, আপনাদের অভিজিৎ রায় বইমেলার বাইরের গেটের মুখে খুন হয়েছিলেন অভিজিৎ রায়, এবং তার বউর সাথে ছিল, বউ আহত হয়েছিলেন, খুন হন নাই। কিন্তু পরে অভিজিৎ একদম হসপিটালে নেওয়ার পরে তাকে বাঁচানো যায়নি, উনি মারা যান। সেই অভিজিৎ রায়, থাপা বাবা মনে আছে নিশ্চয়ই আপনাদের। অভিজিৎ রায়ের সংগঠনের নাম ছিল মুক্তমনা। পার ইসলামী ফবিক, ইসলাম দেখতে পারে না, এটা বললে যেমন বোঝায়, বিদ্বেষী বললে যা বোঝায় তাই ছিলেন। অভিজিৎ সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স ছিলেন যার আইডিয়া দ্বারা, তার সাথে জর্জ সরোসের সম্পর্ক আছে। কিভাবে কি ওটা আমরা ব্যাখ্যা করবো, যাবো জায়গায়। ঠিক আছে, এখন একটু মনে হচ্ছে না জর্জ সরোস খুব কাছের লোক? আচ্ছা, আরো দুটা পরিচয় দিয়ে নিই তাকে। এই লোকটা যে দেশে যায়, মানে কেমনে যায়, যেই দেশের শেয়ার মার্কেটে ঢুকতে পারে সেই দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে তারপর বেরোয়। নাম শুনবেন কয়টা? ফ্রান্স, ইংল্যান্ড, বড় বড় দুটো দেশের নাম বললাম, তুরস্কর লিরা মানে তার কারেন্সি, মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদের মালয়েশিয়া। যখন যে দেশে ঢুকছে শেয়ার কেনার জন্য, আর যখন বেড়ে গেছে ওই দেশের কারেন্সি জাস্ট কত গুণ বেড়ে গেছে তার কোনো হদিস নাই। মানে পুরা শেয়ার মার্কেটে ঢুকিয়া যখন বেঁচে দিয়ে চলে যায় তখন সবার খেয়াল হয়, হাই হাই জর্জ সরোস ঢুকছে, তোমরা খেয়াল করো নাই? ওর ব্যবসায় তাই। কিন্তু এটার জন্য একটা আলাদা শব্দ আছে, শব্দটার নাম হলো, এত শব্দের ভিতরে কেমনে লিখি এগুলা, ওকে, এই শব্দটার নাম হলো, এই শব্দটা মনে রাখেন, পরে ব্যাখ্যা করবো আমি। হেজ ফান্ড, এটা থিওরিটিক্যাল ব্যাখ্যা, ওয়ালার নামটা হলো হেজ। হেজ শব্দটা ভাবেন না যেটা আপনার পরিচিত না। হেজ মানে হলো দেওয়াল। কেন? আমি পরে ব্যাখ্যা করছি। হেজ ফান্ডের নায়ক হচ্ছে মোদি। সো হেজ ফান্ড হলো ওনার টাকা কামানোর উপায়, বুদ্ধি। হেজ ফান্ড করে উনি টাকা কামান, আর এই টাকা উনি দু হাতে উড়ায় দেন, মানে গরিব মানুষকে দান করে দেন। এই যে পুরো এনজিও ব্যবসা সে করে যাচ্ছে, ব্যবসা সরাসরি সে দান করে যাচ্ছে। এই যে যতগুলো ফান্ড সে বিভিন্ন জায়গায় দিয়ে থাকে, এই সব সে দেয়। এই যে হেজ ফান্ড করে যে টাকাগুলা কামায়, দেশকে ডুবাই দেয়, ওই টাকা দিয়ে সে আবার এই কাজে ব্যয় করে। কেন করে ওইটা আমরা জানবো এখন। ওকে, আস্তে আস্তে এখন যাই। আমরা ছিলাম আসলে রাষ্ট্র আর সম্রাটের মধ্যে, রাজা আর সম্রাটের মধ্যে ফারাক কি? ছোট জিনিস হলে রাজা বলে, আর রাজা যখন নিজের রাজ্য এক্সপান্ড করতে থাকে, বংশ পরম্পরায় রাজার ছেলে রাজা হইতেছে, এরকম অবস্থা তৈরি করে পালায়, তখন সে হয়ে যায় সম্রাট। তখন সে আর তখন রাজ্য বলে না, সাম্রাজ্য বলে, যেটাকে পরে আপনারা কমিউনিস্টরা এটাকে সাম্রাজ্যবাদ বানাইছে। সো সম্রাট থেকে সাম্রাজ্য আসছে। সো বড় রাজা আশেপাশে সব দখল করে আলাইছে, যেমন মনে করেন অটোমান এম্পায়ার। এই যে এম্পায়ার কথাটা হলো সাম্রাজ্য। দেখেন অটোমান এম্পায়ার যেখানে, লোকেশন তো জানেন, তুরস্কের লোকেশন, হ্যাঁ, সেইখান থেকে বসনিয়া হার্জেগোভিনা থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত গেছে ইসলাম প্রচার করতে, মানে ওইসব দেশে মুসলমানকে আসতে করতে। তাহলে এবার বুঝতে পারছেন সম্রাট কি করে। সম্রাট হলে একটা সুবিধা আছে, মানে একটা বৈশিষ্ট্য আছে, সুবিধা না, কানেক্টেড। মানে নিজের যে মূল রাজ্যটা ছিল এটাকে বাড়ায়
ডিসকানেক্টেড, এখান থেকে সেখান থেকে কাবলা দিয়ে নেওয়া গেছে। কোথাকার কোন ব্রিটেন সে আইসে ইন্ডিয়াতে বসতে, জাহাজ করে চলে আইসে না। সাম্রাজ্য কখনো জাহাজে করে এসে আরেক জায়গায় সাম্রাজ্য বাঁধে না। এইটা হলো কলোনি, হলো কলোনির সাথে সাম্রাজ্যের ফারাক, বেশ ফারাক। সাম্রাজ্য অলওয়েজ মূল একটা রাজ্য থাকবে, সেই রাজ্যকে বাড়াতে 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 বহুদূর দেওয়া যায়, কুলাই বুদ্ধিতে শক্তিতে। ওকে, আমরা অধিকার যাব না, এখন সোজা যে জায়গায় আসবো। তাহলে জার কে? রাশিয়ার পূর্ব আগের যে সম্রাট ছিল ওদেরকে বলা হতো জার। জার বানান অদ্ভুত, সিজেডিয়ার সম্ভবত আমি যদি ভুল না করে থাকি। ওকে, জার সাম্রাজ্য বলা হতো এটাকে। এই জার সাম্রাজ্যে যদ্দূর বিস্তৃত ছিল, খোদ রাশিয়াটাকে বাদ দিয়ে ও ছিল রাশিয়ান জার, মানে সম্রাট। রাশিয়ান সম্রাট তার যে সাম্রাজ্য বানায় ফেলাইছিল, মূল রাশিয়াটাকে ফেলাইতে মানে মাঝখানে রেখে বাকি যত দিকে বাড়াইছিল, এই সবগুলোকে আবার জড়ো করে লেনিন সাহেব তার মানে একটা সাম্রাজ্যবাদ করে ফেলাইছিলেন ইউএসএসআর করে। কি বলেন? ওটাই ইউএসএসআর। আমি অনেক বিখ্যাত কমিউনিস্টকে বলতে শুনেছি, আর্গু করতে, না না এটা দরকার ছিল। আমি জিজ্ঞেস করেছি তার মানে কি লেনিন খোদ নিজে একটা সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যবাদ যদি নাও বলেন, ওটা একটা সম্রাটের মতো কাণ্ড করছেন। কি বলেন? উনি আশেপাশের জারের এম্পায়ার গুলাকে ফেরত নিয়ে আসছেন, ফেরত নিয়ে এসে ইউএসএসআর বানাইছেন, সোভিয়েত ইউনিয়ন বানাইছেন। রাশিয়া থেকে সোভিয়েত ইউনিয়ন বানানোটা তো এইটাই। তার মানে এটা দরকার ছিল রাশিয়ার প্রতিরক্ষার জন্য, দরকার ছিল, নাহলে রাশিয়ার এটাকে টিকানো যেত না। আর সত্য মিথ্যা ভালো মন্দ এগুলো আপনারা বিচার করেন, আমি ওদিকে যাচ্ছি না আপাতত, আমার অনেক দিক ছড়ে গেছে, গুটায় আনি এখন। এর সাথে সোভিয়েত ইউনিয়ন আরেকটা কাণ্ড করছে। আচ্ছা, ওকে, 22 সালে মানছিল এটা, তার মানে 17 সালের আসান বিপ্লবকে পুরানা জার সাম্রাজ্যের এলাকাগুলাকে নিয়ে বানাইছিল সোভিয়েত ইউনিয়ন। এতেও শেষ হয় নাই। এইবার যে সোভিয়েত ইউনিয়নরা দাঁড়াইলো, এর ওপারে হলো পশ্চিম ইউরোপ। এটাকে যদি পূর্ব ইউরোপ বলি, ওটাকে বলি পশ্চিম, মানে ইংল্যান্ড, ফ্রান্স এগুলোকে ধরলে ইতালি পর্যন্ত এগুলো সব হলো পশ্চিম ইউরোপ। না, এই পশ্চিম ইউরোপ আর সোভিয়েত ইউনিয়নের মাঝখানে কিছু দেশ আছে আবার, এগুলোকে বলে বাফার স্টেট। বাফার মানে হলো, বাফার মানে আপনারা আমার মাঝখানে একটা দেওয়াল তুলে রাখছি, যাতে আপনার ওখান থেকে আমার এনে চলে আসতে আসতে, তার মাঝখানে একটা ঢিবি রাখছি, মাঝখানে একটা সমুদ্র রাখছি, একটা খাল রাখছি, বাফার করার জন্য। আপনাকে আক্রমণ করলে যেন আমাকে, আপনাকে আক্রমণ করে আমাকে যেন আসতে গেলে সময় লাগে, এগুলো বাফার। দুইটার মাঝখানে রেখেছিল, তা সেই জন্য বাফার কিছু রাষ্ট্র রেখে দেওয়া হয়েছিল। লেনিন এতদূর করে যেতে পারে না। 22 সালে এটা করার পরে 23 সালে উনি মারা যান। 23 সালে না, 24 সালে জানুয়ারিতে মারা যায়। যেন প্রায়শই এটাকে বলে ফেলি, 23 সালে বলে ফেলি। এনিওয়ে, 22 সালে ইউএসএসআর বানাইছে, 23-এর শেষে 24 জানুয়ারিতে উনি মারা গেছেন। আর পরবর্তীকালে এই স্টালিনের মন্ত্রিসভার মন্ত্রী কি নামে মন্ত্রী ছিল অনেকে জানেন, ঘোরতর কমিউনিস্ট যারা তারা জানেন। আর তাদের দেশের মন্ত্রীকে বলা হতো কমিশার। হ্যাঁ, কমিশার, শোন না কিন্তু। তো উনি ছিলেন ন্যাশনালিটিস বিষয়ক কমিশনার। কেন ন্যাশনালিটিস? কেন? বিকজ এই যে 15টা রাষ্ট্র হজম করে নিচ্ছে, এগুলো নিয়ে জাতিগত দাঙ্গা লাগবে না, এগুলার মাইরে ধরে ঠিকঠাক করা মন্ত্রী ছিলেন স্টালিন সাহেব। একটা খালি রেফারেন্স দিয়ে দিই, তাহলে বাকিটা বুঝবেন আপনারা। নেহরু যখন ব্রিটিশরা চলে যাওয়ার পরে হোল ইন্ডিয়াকে এক বানাইলো, তখন নেহরুর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মোদি, যাকে পূজা করে এখন, প্যাটেল, বল্লভভাই প্যাটেল। এই প্যাটেল ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। খোদ নেহরু একবার বলে বইছে যে প্যাটেল, তুমি তো স্টালিনের মতন আচরণ করতেছো, মাইনে ধরে এগুলা জাত বিবাদ মেরাইতেছ, সবগুলো জবরদস্তিতে একটা সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে ঢুকা বলাইতেছ। কাশ্মীর থেকে শুরু করে ছোট রাজা যত ছিল, 550-এর উপরে রাজা ছিল, যাদেরকে ওই যে করদ রাজ্য বলা হতো, প্রিন্সলি স্টেট বলা হতো। এই ইন্ডিয়ার মধ্যেই 550+ রাজার রাজ্য ছিল। 47 সাল পর্যন্ত তারা স্বাধীন ছিল, এবং তাদের সাথে রাজার ব্রিটিশদের চুক্তি ছিল যে তারা এখানে থাকবে একটা যা
খাজনা তুলবে, তার একটা অংশ ব্রিটিশদেরকে দিবে, কিন্তু কোনো থার্ড পার্টি মানে ফ্রেঞ্চদের সাথে আলাপ করতে পারবে না, কিন্তু পররাষ্ট্র আর প্রতিরক্ষা কিন্তু আমি দেখবো। ব্রিটিশদের ওইটাই ভয় ছিল, যেটা কালকে না আবার ফ্রেঞ্চদের সাথে সম্পর্ক করে বলে দেয় এটা ফ্রেঞ্চ কলোনি, কিন্তু মুশকিল হয়ে যাবে। এই জন্য এইভাবে করদ রাজ্য বানাইতো ব্রিটিশরা। আমি যাচ্ছি না। ওকে, সো স্ট্যালিনের কাজ হলো এই বাফার স্টেটের বুদ্ধিটা আনা। কেন বাফার স্টেট পর্যন্ত আসলাম কেন আলোচনাটাকে নিয়ে? কারণ এই হাঙ্গেরি ছিল ওয়ান অফ দ্য বাফার স্টেট। বুঝা গেল? তাহলে রাশিয়া থেকে হয়েছে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন আর পশ্চিম ইউরোপের মাঝখানে আছে হাঙ্গেরি, কাজে হাঙ্গেরিটাকে বাফার স্টেট বানায় রাখ। এটা হচ্ছে স্টালিনের বুদ্ধি। ফলে ওইসব দেশে কমিউনিস্ট পার্টি যা আছে ওটাকে একটা চাঙ্গা করে নিয়ে এসে, হয় তুই বস, এখন তুই ক্ষমতায় বসবি আর আমি যা বলবো শুনবি, বুঝছো? তাহলে হাঙ্গেরিতে একটা কমিউনিস্ট পার্টি হয়েছে। বোঝা যাচ্ছে কাহিনীগুলা? ওকে, তাহলে সেই হাঙ্গেরির বাসিন্দা ছিল জর্জ সোরোস। ফলে একদিকে কমিউনিস্টদের প্রতি অ্যাটিটিউড পজিটিভ এবং প্রচন্ড নেগেটিভ। কেন? কথাটা এখনই বলে ফেলি। আচ্ছা, ওকে, তার পার্সোনাল লাইফের দিক থেকে যাই। পার্সোনাল লাইফ খুবই খুবই কষ্ট, এত কষ্ট করে উনি বড় হয়েছেন চিন্তা করা যাবে না। কেন? এবার অনেকে মনে করবেন বুঝে ফেলছে জর্জ সোরোসকে। না, এটা বোঝা যাবে না। জর্জ সোরোস কিন্তু ইহুদি, এবং এমন ইহুদি যে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় তো ইহুদিদের উপর হোল ইউরোপ দখল করতে গেছে, আর যেখানে গেছে 2-3 দিন দখল রাখতে পারছে, 2 দিনে ওই দেশের ওই ইউরোপিয়ান দেশের যত ইহুদি ছিল মাইরে কেটে সাফা করেছে। ফলে হাঙ্গারিতে গেলে পরে এই আমাদের হিটলার কি করছে বুঝতে পারেন, এ সেই টর্চার খাওয়া লোক, কপাল ভালো মরে নাই, হোল ফ্যামিলি তার এই অবস্থা হচ্ছে, টর্চার হচ্ছে। এরপরে শরণার্থী, পালায় আসা, দৌড়ানো, কোথায় যাই, ভালো জিনিস কোথায় আছে, কোথায় গেলে শান্তিতে বাঁচতে পারবো, দুটা কাজ কাম পাবো, খাতে পাবো, এই সন্ধানে খুঁজতে 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 ফাইনালি গিয়ে ল্যান্ড করছেন উনি ইংল্যান্ডে। কপাল ভালো ওনার, ইংল্যান্ডে এসে ফাইনালি LSE স্কুল, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, একটা বিখ্যাত ইউনিভার্সিটি, উনি LSE-তে ভর্তি হয়ে যেতে পারছিলেন ধাক্কা ধুক্কা খাইয়া। এর আগে যে কি কষ্ট করছেন কি করেন নাই বলে শেষ করা যাবে না, জাস্ট ইহুদি বলে। ফলে হিটলারের অত্যাচার ওনাকে যত সহ্য করতে হয়েছে, এইটাই তার বড় হয়েছে। উনি বোধহয় তখন 12-13 বছর যখন হিটলার আক্রমণ খাইতেছেন। এই অবস্থায় ভাসতে 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 ফাইনালি লন্ডন থেকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর মতন বিখ্যাত ইনস্টিটিউটে উনি গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট দুইটাই, না অনার্স মাস্টার্স দুইটাই। পরবর্তীকে বোধহয় ফিলোসফিতে একটু পড়াশোনা করছেন, মাস্টার্স নিয়েছেন আরেকটা, বাট কিন্তু মূলত সে ইকোনমিস্ট, মানে ওই ক্লেম করা যেতে পারে। এইবার ওনার বড় হওয়ার সময়কার যে স্মৃতি, এগুলোই তার এখনকার জীবন বা বড় হয়ে যা যা কিছু করেছেন ওই স্মৃতি তাকে তাড়া করে বেরিয়েছে, এবং তারই আউটকাম এগুলো সবকিছু যা যা উনি করতেছেন, খারাপ ভালো সব মিলাই। ওকে, এখন স্পেসিফিক আরো যাবো, এটা মোটামুটি তার জীবন কাহিনী বলে দিলাম। আচ্ছা, এখন উনি মারা যান নাই, বেঁচে আছেন, বাট যথেষ্ট বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন। তার 2 ছেলে। শেষ বেলায় উনি জীবনের শেষ দিকে এসে, শেষে বলা ভুলাবে, ধরেন আজ থেকে 20-25 বছর আগে তো হবে, কিন্তু আরো বেশি হতে পারে না, অভিজিৎরা যখন বেঁচে ছিল তখন তো এগুলো ছিলই আসলে। ফলে এই শতকে বলাটাই ভালো, আমি দেখে বলতে হবে। উনি একটা বানান, দাতব্য প্রতিষ্ঠান, ওনার দাতব্য প্রতিষ্ঠান করার খুব শখ। একদিকে 2 হাতে টাকা মেরে দেবেন উনি বিভিন্ন দেশে,
আর এই টাকা নিয়ে উনি ফিলান্থ্রপি, নতুন একটা শব্দ শিখে রাখেন, ফিলান্থ্রপি কথাটার অ্যাকচুয়াল অর্থ কি, কিভাবে টাকা কামাইছে ওটা মানুষ কম দেখতে চায়। উনি প্রচুর টাকা গরিবের জন্য বিতরণ করে দেয়, দাতব্য প্রতিষ্ঠান, দান থেকে দাতব্য আসছে, ফলে উনি দানে বিতরণ করে দেয় চোখ বন্ধ করে। তার এই ধরনের একটা দাতব্য প্রতিষ্ঠানের নাম হলো ওপেন সোসাইটি ফাউন্ডেশন, ইংরেজিতে OSF। কত বড় এটা ধারণা দিই আপনাদেরকে, সম্ভবত 56টা দেশে তার OSF এর শাখা আছে। তার মধ্যে অন্তত 2টা জায়গায় 2টা ইউনিভার্সিটি আছে, OSF ইউনিভার্সিটি, এগুলো একটা। আর আরেকটা আছে খুবই বিখ্যাত, একালের, বিখ্যাত মানে কাদের জন্য বিখ্যাত এটা একটু পরে বলতেছি। এই ইউনিভার্সিটিটা হলো হাঙ্গেরিতে, নাম সম্ভবত ইউরোপিয়ান ইউনিভার্সিটি, অদ্ভুত নাম কেন। এই ইউনিভার্সিটিতে উনি এই ওয়ার টেররের যুগে যারা 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 আইটি নিয়ে কাজ করে ওখানে যাতে রেডিক্যাল ইসলামের লোকেরা যাতে ওখানে হামলা না করতে পারে, অর্থাৎ অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি আইটি সিকিউরিটি, আইটি বিষয়ক সিকিউরিটি নিয়ে যারা স্টাডি করে, এটাই তার মুখ্য জায়গা। এটা কি করে প্রোটেক্ট করতে হয়, বোথ শুধু ইসলামী রেডিক্যাল না, সাধারণভাবে আইটি সিকিউরিটি দরকার। তো আসলে এই বিষয়গুলো নিয়ে উনি কাজ করে, এমন একটা ইউনিভার্সিটি উপরে দিয়েছেন। বাংলাদেশের অনেকে ওখান থেকে মাস্টার্স করে আসছে 1-1.5 বছর, তারা কুতুব হিউম্যানাইট করতেছে, অনেকে পাবে। ফলে ওখানে ইভেন মনে করেন যে ফেসবুকের যারা বড় বড় কর্তা এমপ্লয়ি, এরা ওখানকার একটা সার্টিফিকেট নিয়ে আছে, তাহলে বুঝতে পারতেছে কি অর্থে ইউরোপিয়ানরা বানাইছে। আচ্ছা, আরেকটা জিনিস খালি হিন্টস দিয়ে রাখলাম, তাহলে বাকিটা আমার কথা, অনেক কথা বুঝতে সুবিধা হবে আপনাদের। হোল ওয়েস্টের যত দিন যাচ্ছে তত তাদের এই দাতব্য কাজে পয়সা ব্যয় করার মতন পয়সা কুলাইতেছে না, আছে কুলাইতেছে না, পয়সা কমে গেছে। মানে যেমন ধরেন যে USAID এর ফান্ড কমে গেছে, USAID এর ফান্ড কমে গেছে, বিশেষ করে ট্রাম্পের আমলে এসে তো USAID এর ফান্ডই বন্ধ করে দিচ্ছে। ফলে বুঝতে পারেন কি অবস্থা। তাহলে এই গ্যাপটা পূরণ করবে কোথায়? কারণ USAID এর ফান্ড দিয়ে তো আমাদের মতন দেশে এনজিও চালায় ওরা, আর এনজিও দিয়ে আমাদের উপর মতন দেশে তারা হেজিমনি, তাদের আধিপত্যটা কায়েম রাখে, প্রভাব বিস্তার করে তো ওটা দিয়ে। এখন এনজিও যদি চালানো না যায় তাহলে আমেরিকার কি হবে? ট্রাম্প বলে যে এটা দেখার আমার দায়িত্ব অনেক হয়েছে, গ্লোবাল দায়িত্ব অনেক নিয়েছি, এখন আমার মতন থাকতে দাও, হচ্ছে ট্রাম্প পজিশন। আর এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, আগেই USAID চালু ছিল কিন্তু USAID এর ফান্ড কমে যাচ্ছিল, ডিস্ট্রিবিউশনের ফান্ড কমে যাচ্ছিল, আর যত কম ছিল ততই ওই জায়গাটা পূরণ করতে এই OSF আগে আসে। দেখেন সে কিন্তু আমেরিকান লোক না, যদি আপনি দেশ হিসেবে ধরেন, অরিজিন হাঙ্গেরি, বড় হয়েছেন ইংল্যান্ডে, পাসপোর্ট ইংল্যান্ডের, এখন তো আরো উনি গ্লোবাল সিটিজেনের মতন অবস্থা ওনার। ওকে, তাহলে মোটামুটি এখন ধারণা পাওয়া যাচ্ছে যে কি, তাহলে হাঙ্গেরিতে যে ওইটা বানাইছে, ইউনিভার্সিটিটা বানাইছে হাঙ্গেরিতে, ওই ইউনিভার্সিটির নাম হলো ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আমি যদি ভুল না করে থাকি এরকম কিছু একটা নাম হবে। ওকে, তাহলে ধারণা দিলাম আপনাদেরকে যথেষ্ট। ওকে, একটা খুব গুরুত্বপূর্ণ এবং নেতিবাচক কাজ উনি করছেন। ডেফিনেটলি উনি যা করেন তাহলে ওয়েস্টার্ন ইন্টারেস্টটাকে রক্ষা করতে হবে, আমেরিকান ইন্টারেস্ট রক্ষা করতে হবে, এরকম একটা ধারণার উপর দিয়ে উনি চলে, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। ওকে, ওপেন সোসাইটি কথাটা কোত্থেকে আসলো সেখান থেকে শুরু করি। ওয়াই ওপেন? এইটা আসলো উনি যখন, আচ্ছা এবার আসি আস্তে আস্তে, এটা অভিজিতের সঙ্গে মিলে যাবে এখন আমাদের কথাবার্তা। কার্ল পপার, POPPER, যদি ভুল না করে থাকি এরকমই নামটা হবে, কার্ল পপার। কার্ল পপার নামে, সে কি হাঙ্গেরি কিনা আমি শিওর না, দেখতে হবে একটু। কার্ল পপার হলো যখন স্টালিনের পাল্লায় পড়ে হাঙ্গেরি কমিউনিস্ট হয়ে যাচ্ছে, তখন হাঙ্গেরির ভিতরে কিছু রিয়াকশন হচ্ছে। ঠিক যেমন আপনারা অনেকে জেনে থাকবেন
এই যে আমাদের দেশে অনেককে বলে হলো যে আপনি হলেন সাবঅল্টার্ন, সাবঅল্টার্ন, এরা আবার কারা? আবার না 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 সাবঅল্টার্ন চিনো না? না না তুমি কিচ্ছু জানো। সাবঅল্টার্ন ধারাটা হলো আসলে বেসিক্যালি তারা ইতালির এক কমিউনিস্ট ছিল, বাংলায় লিখলাম, নামটা হলো গ্রামসি, আন্তোনিও গ্রামসি। আপনারা জানেন যে আন্তোনিও নামটা ইউজুয়ালি ইতালির লোকের হয়। সো ইনি হলেন একটা স্টালিনিস্ট আপাদে মস্তকে, কিন্তু ইতালিতে বিপ্লব করতে গিয়া এমনভাবে শাসকদের চোখে পড়ে যে ওনাকার জেল থেকে বোধহয় বেরোনো যায় নাকি, শেষের থেকে বেরিয়েছিলেন হয়তো বা, দীর্ঘ সময় থেকে জেলে থাকতে হয়। এই জেলে থেকে উনি যে তত্ত্ব লেখছিলেন ওইটা হলো সাবঅল্টার্ন, এইভাবে বলা যায়। আর একটা বলা যায় এই সাবঅল্টার্নের প্রভাব পড়ে সবচেয়ে বেশি ইন্ডিয়াতে। বোঝা মুশকিল হবে, এই কালের লোকে তো এটা ফলো করে না, আর কমিউনিস্টরা করবে কিনা আমি শিওর না। যেমন ধরেন রণজিৎ গুহ, আমি নাম শুনছেন কিনা আমি জানি না। রণজিৎ গুহ এ হলো ইন্ডিয়ার সাবঅল্টার্নের ভিতরে সবচেয়ে খাস লোক বলতে পারেন, একটা ওয়ান অফ দ্য বিগ শট। আবার দুই অর্থে, একটা তো আছে সাবঅল্টার্নের নেতা হিসেবে, আরেকটা হলো যে উনি আবার ইউনিভার্সিটি প্রফেসরই করছেন। আচ্ছা, তার বড় ব্যাপার হলো উনি 72 সালে যখন নকশাল হয় উনি নকশা জয়েন করেন। আগে করতেন কমিউনিস্ট পার্টি, কিন্তু সোভিয়েত ইউনিয়ন মানে স্টালিনের কারবারে বিরক্ত হয়ে গিয়ে কমিউনিস্ট পার্টি ছেড়ে দেন, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি ছেড়ে দেন। উনি দিয়ে বসেছিলেন, নকশাল মুভমেন্ট শুরু হলে পরে ওটা পছন্দ হয়, তাই উনি নকশাল মুভমেন্টে চলতেন। বাংলাদেশে যেটাকে আমরা সবরাবাড়ি বলি, অনেকে আমরা ইয়েরটা বলি, বরিশালটাকে বলি আমরা এই যে আমাদের এসএস সর্বপার্টির নেতা যারা সিরাজ শিকদারের কথা যেটা বলি। সো ওই হলো সেই পার্টিটা করা লোক, বাট একাডেমিক লোক। পরবর্তীকালে উনি সব গুজা ফুটাজ নিয়ে জীবনে যা সঞ্চয় ছিল বা ক্রেডেনশিয়াল ছিল সবগুলোকে এক জায়গায় করে নিয়ে অস্ট্রেলিয়া গিয়ে বসছেন, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি গিয়ে বসেছিলেন। ওখানে বসে আবার সে অনেকের পিএইচডি তার আন্ডারে পিএইচডি করছে। এমন 2-4 জন ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপকগিরি করে রিটায়ার করছেন এখন। তাদেরই একজন হলো আবার আমাদের ইয়ের গুরু, আমাদের বিএনপি মির্জা আলমগীরের গুরু না, রাজ্জাক তো অনেক সিনিয়র। আচ্ছা, একটু পরে মনে পড়বে ওর নামটা, হিস্ট্রি প্রফেসর ছিলেন উনি। আচ্ছা, যাই হোক, তারপরে এই কালে যারা আবার অনেকে ফিরে সাবঅল্টার্ন হওয়ার চেষ্টা করছে। সাবঅল্টার্ন হওয়ার সুবিধা আছে, সুবিধা হলো কমিউনিস্টদের মতন এত কার্ল মার্ক্সের বই পড়তে হয় না। আমি সাবঅল্টার্ন বলে ঘোষণা দিয়ে যে 2-1টা সাবঅল্টার্ন আলাদের বই পড়লে যথেষ্ট। আপনি ইউল্যাবের অনেক মাস্টারকে পাবেন, তারা বলে আমরা সাবঅল্টার্ন, কিন্তু ভাই আমি কমিউনিজম পড়ি নাই, পরিষ্কার বলতেছে। তাহলে বুঝতে পারেন তাদের কাছে সাবঅল্টার্ন জিনিসটা কি আসলে। না, আরেকটা গায়ত্রী স্পিভাক, যার নাম শুনেছেন, আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার, যথেষ্ট নাম করেন, নিজ গুণেই তার নাম করেন, যতটা না সাবঅল্টার্ন হিসেবে তার নাম, তার থেকে বেশি নিজ গুণেই তার নাম, হোয়াট এভার ইট ইজ। আমি আর ওদিকে যাচ্ছি না। এই যে ইয়েরা সাবঅল্টার্ন গ্রুপটা হলো যে ইতালির গ্রামসির কাছ থেকে, কিন্তু বলেছি মূলত তারা কিন্তু স্টালিনিস্ট, অর্থাৎ লেনিন কার্ল মার্ক্স পর্যন্ত তারা যায় না, ও এনে থেকে যায়। অর্থাৎ তাদের সবচেয়ে বড় ব্যাখ্যার ত্রুটিটা হলো এই ব্যাখ্যাগুলো আসলে ইকোনমিক শ্রেণীকে ইকোনমি অর্থে ব্যবহার করে। মানে ঠিক যেমন আপনি বুঝতে পারবেন যে শ্রমিক শ্রেণী মানে কি, শ্রমিক যে সে, ওকে, তাহলে খোদ লেনিন কি করে শ্রমিক শ্রেণীর নেতা হইলেন? উনি কি শ্রমিক ছিলেন? স্টালিন কি করে নেতা হইলেন? কি কোন কারখানা শ্রমিক ছিলেন? তো উনি কি করে শ্রমিক শ্রেণীর নেতা? কার্ল মার্ক্স কি করে শ্রমিক শ্রেণীর নেতা?
নাকি শ্রমিক ছিলেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে তখন বলতে হবে যে না, যারা পলিটিক্যাল ক্লাস, এই জন্য ক্লাসের দুটো অর্থ আছে। পলিটিক্যাল অর্থে ক্লাস, অর্থাৎ যে ইডিওলজিক্যালি আদর্শগতভাবে চিন্তা দিক থেকে মনে হয়েছে যে শ্রমিকদের পক্ষে থাকা উচিত, শ্রমিক স্বার্থের পক্ষে থাকা উচিত, তাহলে এরা হলো পলিটিক্যাল ক্লাস। আর যারা রিয়েলি শ্রমিক বাই ডিফল্ট, তারা শ্রমিক শ্রেণীর লোক। এইটাকে লেনিন আরো সুন্দর ব্যাখ্যা করতে দিচ্ছেন আপনি, ক্লাস ফর ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ। ইন ইটসেলফ হলো শ্রমিকগুলা, মানে যারা রিয়েলি লেবার, আর ফর ইটসেলফ হলে এই যে লেনিনরা যেভাবে শ্রমিক শ্রেণীর নেতা হয়েছে এই অর্থে। সো এটাকে বলে পলিটিক্যাল ক্লাস। সো পলিটিক্যাল ক্লাস সম্পর্কে কোনো ধারণা এদের নাই। ওদের কাছে ক্লাস একটা ইকোনমিক ক্লাস, ঠিক আছে? এই জন্য সবসময় এটা গরিবের দৃষ্টিতে দেখতে হবে। এটারই আরো এক্সট্রিম ভার্সনটার নাম হলো গরিবের চোখে দেখতে হবে। তত্ত্বটা না ইম্পর্টেন্ট না, মানে কোন জায়গায় বসে আপনি দেখতেছেন, কার জায়গায় বসে দেখছেন, এর আবার একটা খারাপ মানে আছে। কনস্পারি একটা তত্ত্ব দিল, কনস্পারি ক্ষমতায় আছে, তারা একটা কিছু প্রোগ্রাম দিল, ওরা বলতেছে না এটা কনস্পারির চোখ দিয়ে দেখলে হবে না, এইটার ইম্প্যাক্ট খোদ শ্রমিক যে তার কাছে কি হইলো ওদেরখান থেকে দেখতে উল্টা। তার মানে হলো যে এর সঙ্গে কমিউনিজমের কোনো সম্পর্কই নেই, ইভেন হাসিনারও কোনো সম্পর্ক নাই, শাসক যে থাকবে তার কোনো সম্পর্ক নাই। আপনার পার্সপেক্টিভ তো ভিন্ন, গরিব মানুষের জায়গা থেকে দেখবেন, এটা নট নেসেসারিলি এইটাই কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত। গরিব মানুষ দেখবে তার স্বার্থ দিকে, তার ইকোনমিক কন্ডিশনের জায়গা থেকে বলতেছে এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে, একটা বড় জোরটুকু। কিন্তু এটা কি করা উচিত, তত্ত্বগত দিকটা কি, এটা সে জানবে না, বলতে পারবে না। এই হচ্ছে সাবঅর্ডিনেটদের উইকনেস বা স্ট্রেংথ এবং উইকনেস, দুটোই বললাম। কেন আমি ওইদিকে চলে গেলাম হচ্ছে অন্য একটা কারণে। বরাবর রিয়াকশন হয়েছিল এই যে বাফার স্টেট গুলোর মধ্যে। তাহলে ইতালি যেমন একটা বাফার স্টেট বা প্রভাবিত স্টেট, সোভিয়েত বিপ্লব হয়েছে বলে, ঠিক সেরকম হাঙ্গেরি আরো বেশি প্রভাবিত, যেহেতু ওখানে তো কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা বসায় দেওয়া হয়েছে। তাহলে এবার হাঙ্গেরিতে যেই কমিউনিস্ট পার্টি গুলা হয়েছে তাদের মধ্যেকার একটা বেকায়দার লোকের নামই হলো এই কার্ল পপার। কার্ল পপার আর্গু করছে এই জন্য স্টালিনিজমের বিরুদ্ধে, খেয়াল করেন স্টালিনিজমের বিরুদ্ধে, কিন্তু লোকে ভাবে যে এটাই কার্ল মার্কসের বিরুদ্ধে। ওর একটা আর্টিকেল ছিল, ওই আর্টিকেলটার নাম ছিল ওপেন সোসাইটি। কার্ল পপারের আর্টিকেলটার শিরোনামই হচ্ছে ওপেন সোসাইটি। ওপেন মানে সোভিয়েত সমাজতন্ত্রে বা স্টালিনিজমটা আসলে মানুষকে স্বাধীন থাকতে দিচ্ছে না, এই জন্য উনি একটা ওপেন সোসাইটির আর্গুমেন্ট করছেন। ক্লিয়ার? এখন কি ধরা যাচ্ছে জিনিসটা? সেই নেতা ছিল আসলে কার্ল পপার। এই কার্ল পপারের দ্বারা প্রভাবিত ছেলেটাই হলো আসলে যশস্ত পটে আমাদের অভিজিতের সাথে আমার পার্সোনাল অভিজ্ঞতা হলো, আমি তখন নিজের নামে লিখতাম না, অন্য একটা নাম গ্রুপ নামে লিখতাম। তো ও এই আর্টিকেল কার্ল পপারের এই যে ওপেন সোসাইটির পক্ষে আর্গুমেন্ট করে বলে যে কার্ল মার্কস কমিউনিজমটা সায়েন্টিফিক না, সায়েন্স না, এইটা নিয়ে তার সাথে আমার একটা তর্ক শুরু হয়। লেখাটা প্রথমে তার লেখা, পর এর কি ভুল সেগুলো নিয়ে আমার একটা সমালোচনা চাপায়। দ্বিতীয়বার সে আর আমার সমালোচনা ছাড়তে দেয়নি, তার ওয়েবসাইটে, তার মুক্তমনার সাইটটার নামই ছিল মুক্তমনা। পরবর্তীকালে এই আর বিষয়টা নিয়ে আমি আমার সাইটে চলে আসি, এসে এই প্রসঙ্গ নিয়ে আমার বক্তব্যটা লিখি। সেগুলো অনেক পুরান তর্ক। এরপরে সে চলে যায়, সে যেখানে দাঁড়িয়ে কথাগুলো বলতেছিল এইটা হলো কার্ল পপারের আর্গুমেন্ট। ক্লিয়ার? ওকে, এখন আসেন এই কার্ল পপারের আর্গুমেন্টটা অ্যান্টি কমিউনিজম বলে পার্সোনাল অভিজ্ঞতা এই সবকিছু মিলিয়ে জর্জ সোরস হয়ে যায় এটার প্রচন্ড ভক্ত, ওপেন সোসাইটি ধারণাটা। সেখান থেকে এই ধারণাটাকে নিয়ে সে এবার ওপেন সোসাইটি ফাউন্ডেশন বানাচ্ছে, তার এনজিওটার নাম, মাদার এনজিওটার নাম হচ্ছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন। ক্লিয়ার হচ্ছে? এবার চলে আসছে সে ইউএসএইড এর প্যারালাল, তার ফান্ডের শর্টেজ, সে ফান্ড দিবে, ঠিক আছে? এইবার তার সবচেয়ে খারাপ কাজ একটা, এটা সে একা করে নাই, আমেরিকান পলিসি মেকারদেরও কাজ এটা, যেটার জন্য সে কুখ্যাত হয়ে থাকবে বলে আমার ধারণা।
এটা কন্টিনিউয়াসলি আমি আর্গু করবো। আর বিশেষ করে আজকে যে আপনার জেলেনস্কি মানে সোভিয়েত আর ইউক্রেনের মধ্যে ঝগড়া, ঝগড়া তো না, যুদ্ধের এই মতন, এই যুদ্ধের অরিজিন কিন্তু জর্জ সোরস তৈরি। এটা অনেকে জানে না। কিভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আমি বলেছি 15টা রাষ্ট্র হয়ে গেছে। আমেরিকান অ্যাটিটিউড সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ওগুলোর মধ্যে কি অ্যাটিটিউড ছিল, মানে কি পলিসি নিয়ে ওদেরকে দেখতো, ওদের সাথে সম্পর্ক তৈরি করা শুরু করেছিল, যাদের উপরে তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, ফলে রাশিয়ান প্রভাব নাই, মানে অ্যাকচুয়ালি অফিসিয়ালি নাই। কিন্তু সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙে এগুলো ব্যাপারে, তখন তার সবচেয়ে মানে খারাপ একটা নেতা ছিল ইয়েলৎসিন। পার মাথা একটা লোক। প্রায় সময় এমনি রাশিয়ান লোকরা সন্ধ্যার পরে যে মদ খেয়ে কে কোথায় পড়ে আছে কোনো ঠিক ঠিকানা নেই। ইয়েলৎসিন, এই ব্রেজনেভের পরেকার প্রেসিডেন্ট ছিল ইয়েলৎসিন। এই যুগটাই ছিল যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে ওইটা। তো ইয়েলৎসিন যেটা নিয়ে সবচেয়ে এগুলা ইউএস যা চাই দিছে আর কি, অবস্থা এরকম জিনিসটা, যতক্ষণ পর্যন্ত না এই পুতিন ক্ষমতা নিচ্ছে। এটা ছিল ইয়েলৎসিনের যুগ। আর এই সময় আমেরিকান যে পলিসিটা না, আমি মনে করি এই পলিসিটা বিরাট ক্ষতিকর হবে, হয়ে গেছে অলরেডি, আমেরিকার জন্য আলটিমেটলি আরো বড় ক্ষতিকর হবে। ওকে, ওরা যেটা করেছে যে ওই সব দেশগুলোতে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসলো 15টা রাষ্ট্র, ওসব দেশে এনজিও পাঠায়, নিজেদের সরকার বসাই দিচ্ছে। ক্লিয়ার? তো দেখে মনে হচ্ছে দখল করে লাগছে, সোভিয়েত প্রভাব মুক্ত, পুতিনের প্রভাব, ইয়েলৎসিনের প্রভাব মুক্ত করে লাগছে। তাহলে এই তো আমাদের ওপেন দুনিয়াতে আসো। এটাই হলো যেমন ইস্ট বার্লিন ভেঙে দেওয়া, ভাঙা বার্লিনকে একযোগে জড়ো করে দেওয়া, ইস্ট বার্লিন ওয়েস্ট বার্লিন মিলে গিয়ে একটা বার্লিন হয়ে যাওয়া, এবং সে পশ্চিমা দুনিয়া চলে আসছে। আর কোনো কমিউনিজম নাই ওখানে। মহানন্দ, এটাকে অ্যাচিভমেন্ট মনে করা হয়েছে। আমি মনে করি যে এই পদ্ধতিটা ভুল হয়েছে। তাহলে কি করা উচিত ছিল ওদের করা উচিত ছিল যেটা, যে ওকে এই 15টা দেশের সাথে ইকোনমিক রিলেশন যত বাড়ানো যায়, ইকোনমিক রিলেশন বাড়ানো মানে ডিপেন্ডেন্সি হবে এটা ওদের। কেন? কারণ ওসব দেশে ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট আছে পশ্চিমের কাছে। সোভিয়েত ইউনিয়ন নিজের ইনভেস্টমেন্ট নেয়, ও তো ওকে দিবে কত, পারলে তো নিজেরটা নেয়, নিজে নেয়। তো সোভিয়েত ইউনিয়নের সারা জীবন প্রবলেমটা থেকে গেছে বিনিয়োগের অভাব। তাহলে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, ওই 15 রাষ্ট্রের সবচেয়ে বড় অসুবিধা হলো যে এতগুলা মানুষ চাকরিবিহীন। ওয়েস্ট যদি ওদেরকে সুযোগ দেয় তাহলে যেন ওখানে গিয়ে ঢুকে পড়ে। এরকম বহু ঢুকছে, ঢুকার 2 বছরের ভিতরে সবাই টের পেয়ে গেছে। ভাঙার আগে যতটা দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল, আসো আসো আমরা ওপেন দুনিয়া, 1.5 বছর দেয় নাই, সবাই বুঝে গেছে ওরা প্রতিদ্বন্দ্বী ভাবছে, এই ওখানে এসে সস্তার সময় ঢুকে যায় বা আমার চাকরিটা তো খেয়ে নিবা। তো এটা আমি হাড়ে হাড়ে টের পাইছি আমি যখন মিশনে ছিলাম। আমার যত কলিগ ছিল যারা এক্স সোভিয়েত ইউনিয়নের, বিশেষ করে আমাদের এয়ারলাইন্স, মানে আমাদের তো নিজস্ব এয়ারলাইন্স থাকতো ভাড়া করা, ওর সাথে চাকরি করতো যতগুলো লোক, এরা হয় ইউক্রেনের অথবা সোভিয়েত ইউনিয়ন আপ টু মঙ্গোলিয়া। ফলে এক্স সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলা দেশের যতগুলো লোক ছিল, সবার দুঃখ এইটা যে তারা হোল ওয়েস্ট তাদেরকে আর পছন্দ করে না আগের মতন। তখন তো খুব ডাকে ডেকে নিয়ে আইছিলা, আর এখন তোমার চাকরির প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদের 5,000 দাও তোমরা। তো এগুলো তাদের অ্যাটিটিউড, যে কারণে এখনকার রাশিয়াতে সবচেয়ে আনপপুলার হলো আমেরিকানরা। পুতিনের এত সমর্থক বাড়ার পিছনে এটা বড় কারণ। কারণ ওরা মনে করে তোমরা এতে দাওয়াত দিয়ে আমরা নিয়ে গেছিলা মুক্ত দুনিয়া দেখাইবা বলে, হ্যাঁ, আর যেমনি আমি চাকরি চাইতে গেলাম উনি মানে বাইর করে দিলা। আমি তো দেখছি তোমরা কারা, যে মিষ্টি কথা আর বলবো না তোমাদের। এই হচ্ছে ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়নের কারণ। ওকে, তাহলে আমি বলতে চাচ্ছি কি, আমি বলতে চাচ্ছি তুমি ইকোনমিক রিলেশন করতে ওদের সাথে। এরপরে যখন ইন্টারডিপেন্ডেন্সিটা দাঁড়িয়ে যেত, তখন অটোমেটিক তারা পলিটিক্যালি চেঞ্জ হতো। সেটা না করে তোমরা করতে গেলা কি, ভাবলে এটা খুব সহজ হবে। আগে আমরা এনজিও পাঠায়, এনজিওদের মাধ্যমে সরকার দখল করব। এই যে বাংলাদেশে আমাদের ইয়েগুলা, ওই আওয়ামী লীগের সেক্রেটারি জলিল আমলে আমাদের এনজিও আশা যেভাবে লোক জড়ো করে দিয়া আওয়ামী লীগের ক্ষমতা বিপ্লব করে আয়োজন করছিল না, ওইটাই করেছিল আমেরিকানরা।
ওই 15টা রাষ্ট্রের বেলায়। ওকে, আসল কথাটা বলি নাই তো, ওটার সাথে জর্জ সরোসের কি সম্পর্ক? জর্জ সরোস হলো সেই লোক, এই যে ওসব দেশে গিয়ে রেভলিউশন করবে, এনজিও হয়ে ঢুকিয়া টাকা ছড়াইবো, আশা মতন ইয়ে বানায়, এই কাজটা করেছিল ওএসএফ। এর পুরো টাকাটা দিছিল আসলে জর্জ সরোস ওএসএফ দিয়ে। ওএসএফ ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো বলি না আমরা, তো ওএসএফ তো একটা এনজিও, মানে এনজিও ডোনার, সে এইটা দিয়ে ওখানে যত এনজিও বানায় একটা, আর তাদেরকে ফান্ড দেয়, দিয়ে যে রেভলিউশনটা করে, এটার নামই হলো অরেঞ্জ রেভলিউশন। বিদ্যুটের নাম দেখেন, রেড দেয় নাই কিন্তু, রেড রেভলিউশন মানে কিন্তু কমিউনিস্ট, প্রগতিশীল। গ্রিনও দেয় নাই, আমরা এনভায়রনমেন্টালিস্ট না, তারা অরেঞ্জ, এটা দিয়ে বুঝতে পারে। লক্ষ্য কি, এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া দেশ প্লাস এই যে বাফার স্টেট, সবগুলো মিলে 25টার মতন দেশ হবে। যেমন আজকালকার আপনার পোল্যান্ড হলো বাফার স্টেট। পোল্যান্ডের যে শ্রমিকটার নাম ভুলে গেছে এখন, এদের সবাইকে প্রভাবিত এরকম জবরদস্তি এনজিও পাঠায় ভেঙে দিয়েছিল, আর এনজিওর টাকা দিয়েছিল আসলে জর্জ সরোস। তাহলে জর্জ সরোসের অরেঞ্জ রেভলিউশন, এইটা হচ্ছে আমেরিকানদের এই পচা পলিসি, এইটার পরিণতি হলো এখন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ লাগাই দিচ্ছে। তার মানে ওই জিনিসটা মেরে নাই তো আসলে। দেন আবার আরেকটা আকাম করছে, দেখেন খোদ রাশিয়াকে আপনারা জানেন G7 বলে একটা গ্রুপ আছে, অর্থাৎ যাদের জিডিপি হাইয়েস্ট এরকম 7টা দেশের নাম, তাদের একটা গ্রুপ। কেন এটা করা হয়েছিল? গ্লোবাল ক্যাপিটালিজমের গ্লোবাল একটা সিদ্ধান্ত হতে হয়, হলে ভালো হয়। ক্যাপিটালিজমটা কি পলিসিতে কি কি জায়গায় যাবে, এখন টপ 7টা দেশ এক জায়গায় বসে তাহলে নি, নাহলে তো একা একা আমেরিকাকে দিলে তো হবে না। দেখা গেল যে আমেরিকার সিদ্ধান্তটা লন্ডন মানতেছে না, আমাদের আপত্তি আছে, ভাই আমাদের একটু আলাদা কনসার্ন আছে, ওটাকেও সাথে নেন। সো এই হিসেবে G7 গড়ে নেওয়া হয়েছিল, যে গ্লোবাল ক্যাপিটালিজমের ইন্টারেস্টটা যে ওখান থেকে কোঅর্ডিনেটেড হবে, এগুলো G7। এই G7 এ রাশিয়াকে ঢুকে নেওয়া হয় G7+1, ফলে এটার নাম হয়ে যায় G8, রাশিয়াকে ভিতরে ঢুকাই নিয়ে। এটা ছিল একটা পলিসি। এরা করে কি, রেডিলি 2007 সালের মধ্যে রাশিয়াকে আবার বের করে দেয়, যেটা এখনকার ট্রাম্প বলতেছে যে নো, পুতিনের রাশিয়াকে ফেরত দেন, আবার এটাকে G8 বানাতে হবে। এখন দিয়ে কি হবে না হবে সেটা অন্য আলাপ, এটার উদ্দেশ্য অন্যটা। এটা হলো যে তুমি যে আসলে চীনের দিকে বেড়ে যাচ্ছ, রাশিয়া, পুতিনের রাশিয়া, ওটা থেকে ফেরত আনবো আমি, এটা হচ্ছে ট্রাম্পের পলিসি। কিন্তু অরিজিনাল G7 ওটার জন্য বানানো হয়নি। G7 বানানো হয়েছিল আমরা যদি রাশিয়াকে ইনক্লুড করে নিই, তাহলে আমরা এই 15টা রাষ্ট্র যেভাবে দখল করতেছি, প্রভাব বিস্তার করতেছি, এটা খুব সহজ হবে। আমি মনে করি এই মিস্টেকটার কারণে এখনকার ইউক্রেনের যুদ্ধটা হয়ে থেকে গেছে। মানে এটাকে খুব প্ল্যানফুলি মেথডিক্যালি করা হয়নি জিনিসটা। জবরদস্তি আপনি এক দেশের রাজনীতি বদলায় ফেলতে পারেন না এনজিও দিয়ে। এই যে এনজিও দিয়ে রাজনীতি বদলানোর, ক্ষমতা দখলের যে চেষ্টা ওয়েস্টের, এটারই নায়ক হলো আসলে জর্জ সরোস। এইটাই হলো তার অরেঞ্জ রেভলিউশন। ক্লিয়ার? তাহলে ওই যে বলেছি 56-54 দেশে ওপেন সোর্সে ফান্ড ছড়াইছে। আমাদের মতন দেশে যেমন অত ইউএসএ এর ফান্ড কমেছে, ব্রাকে একটা বিরাট ফান্ড দেয় এই ওএসএ, জর্জ সরোসের টাকা। আচ্ছা, শেষে একটা কথা বলে নি যে একালে এসে জর্জ সরোস বুড়া হয়ে গেছে বলেছি, তো 2 ছেলে এই ওএসএফ চালানোর জন্য ছোট ছেলেটাকে রাজি করাইছে, শেষ বয়সে ছোট ছেলেটা রাজি হয়েছে, সেই ছোট ছেলেটাই এখন ওএসএফ দেখে। এবং ইতিমধ্যে 2বার এই ছেলে ইউনিসেফের সাথে দেখা করে গেছে। এর সবচেয়ে বড় কারণ হলো, যেমন সে ব্রাকে টাকা দিচ্ছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে ওই বিভিন্ন স্টাডি সেন্টার আছে, এটা হলো গুড গভর্নেন্স সেন্টার, ইকোনমিক্স ডিপার্টমেন্টে একটা সেন্টার খোলেন, ওখান থেকে ফান্ড আসছেন, এবারে স্কলারশিপ দিতেছেন মাস্টার্সের, আচ্ছা পড়তে পাঠাইছেন। আগে হতো আইটি সিকিউরিটি পড়তে পাঠাতো, এখন এগুলো হচ্ছে। সো এই সবগুলো ফান্ডের কন্ট্রোলার হচ্ছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন। ফলে এটা ইউএসএ এর বাপ হয়ে দাঁড়িয়েছে।
ইউএসএ আগে যেগুলো ফান্ড সরকারি ফান্ড দিয়ে দেওয়া হতো, এটাই আজকাল প্রাইভেট ইউনিভার্সিটি পর্যন্ত দাওয়া করে ফেলাইছে। ব্র্যাক তো সবচেয়ে নখের তুড়ি বাজানোর ব্যাপার আর কি। সো জর্জ সোরস তাহলে হয়ে উঠতেছে আমেরিকানদের বিকল্প, ইউএসএর বিকল্প, সবচেয়ে ডেঞ্জারাস পার্ট। আচ্ছা, সেম গোজ টু এলজিবিটি বললাম যেটা, এই যে এই জায়গায় তার ভ্যালু সিস্টেমটা দেখেন, আমি এলজিবিটি, সে মুসলমানদের আর্গুমেন্ট নেবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা অনেকে জানি না, খবর রাখি না, মুক্ত দুনিয়ার নামে আমরা বহুত কিছু করি। হোল আফ্রিকায় হাতে গোনা খুব কম দেশ পাওয়া যাবে যারা এলজিবিটির বিরুদ্ধে আইন বানাইছে। ফলে শুধু মুসলমানরা না, কিন্তু লুতের বিরুদ্ধে খ্রিস্টানিটিতে কিন্তু হিউজ বক্তব্য আছে। আফ্রিকাতে সবচেয়ে বড় খ্রিস্টানিটির ধারা যেগুলা দেশে, এক দেশে এক একটা, এদের বেশিরভাগই আমি বলেছি এরা ওই লুতের গল্প তুলে নিয়ে এসে উল্টা এলজিবিটি করাই নিষিদ্ধ করছে। উগান্ডা, আমি সবচেয়ে ওই সময় উগান্ডা যখন এটা নিয়ে আন্দোলন হচ্ছে, পাবলিকের আন্দোলন টালে সরকার আইন বানিয়ে দিচ্ছে, এলজিবিটি করা যাবে না, গে করা যাবে না, লেসবিয়ানিজম করা যাবে না। ফলে আফ্রিকার হিস্ট্রিটা বলতেছি, ওটা কিন্তু মুসলমান দেশ করে না এই সিদ্ধান্তটা। ফলে এটা একা মুসলমানদের ইস্যু না, কিন্তু এটা নিয়ে আলাদা কোনো সময় যদি আমি করি, কেন এলজিবিটিটা আমি অন করি না, পছন্দ করি না, ঠিক মনে করি না, সেটা তখন বলবো। আপাতত খালি এটুকু রাখছি, কিন্তু এলজিবিটির সবচেয়ে বড় ফান্ড দাতা হচ্ছে এই ওএসএ। ওকে, এখন আসি শেষ কথা, যেটা মূল কথা, যেটা হলো যে মানে জর্জ সোরসের খারাপ দিকগুলো দেখলাম, জানলাম আমি মোটামুটি। সবচেয়ে খারাপ দিক যেটা এখন জানবো আমরা, কি সেটা, হোয়াট ইজ হেজ ফান্ড, করে কাজ করে কি করে এটা। হেজ মানে বলেছি যে হেজ মানে হলো প্রাচীর তোলা, HEDGE। হেজ কথাটা আসছে যেখান থেকে, এটা আমাদের এদিকে এত ভালো বোঝা যাবে না, আফ্রিকায় খুব ভালো বোঝা যায়। আফ্রিকায় বহু বাসার একদম মডার্ন বাসা, বাইরের যে আমরা কি করি প্রাচীর দিই, ওখানে প্রাচীর দেয়, এক ধরনের ঝাঁকড়া গাছ লাগিয়ে দেয়, আর যত বড় হয় ততকে ছাঁটে, আর যত ছাঁটে ওটা আরো ফুলে বেরোয়। তাহলে আলটিমেটলি কি হবে, এইরকম মোটা চওড়া প্রাচীরের মতন দেওয়াল আটকে গেছে, পুরা ওইটাই প্রাচীর, ঝাঁকড়া গাছ। এটাকে বলবে হেজ। কি জন্য? গাছ দিয়ে প্রাচীর দিলে লাভটা কি? লাভটা হলো বাইরে যে ধুলা, আফ্রিকা কিন্তু প্রচুর ধুলা, এই ধুলা বাসায় ঢুকবে না, ওই গাছগুলোকে প্রোটেক্ট করে। তাহলে হেজ মানে হলো যে প্রোটেক্ট করে, এমন একটা ওয়াল, প্রোটেক্টিভ ওয়াল। ঠিক আছে, সেখান থেকে আসছে শব্দটা। ঠিক আছে, এইবার হেজ ফান্ড মানে কি? এবার এই কাজ করে কি করে? হেজ ফান্ডের সবচেয়ে বড় নায়কটার নামই হলো জর্জ সোরস। এ যেভাবে ইকোনমিক্স বুঝছে ভাই, একেবারে লড়াই দিছে। মনে করেন জর্জ সোরস আসছে বাংলাদেশে, এসে সে কি করবে? শেয়ার মার্কেটে ঢুকবে। মনে করেন বাংলাদেশে আইনে আছে বিদেশিরা ইনভেস্ট করে শেয়ার কিনতে পারবে। ও করবে কি, সাপটা দিয়া, যে কোম্পানিটা নাই হয়ে গেছে, মনে করেন তার শেয়ার তো বাজারে আছে, ওটাও কিনবে। সবচেয়ে যেগুলো পচা কম দাম, ওটা কিনবে। বেশি দামগুলো দেরিতে কিনবে, যত পরে কিনতে থাকবে। এটার তত্ত্বটা হলো, আমি এই দেশে এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এমন একটা অবস্থা করব, শেয়ার আর একটা বাকি নেই, বাজারে পাওয়া যায় না। ফলে যত কিনতে থাকবো তত শেয়ার দাম বাড়তে থাকবে। কিন্তু সবাই খুব মজা, জর্জ সোরস আইছে, হেভি মজা ভাই, শেয়ার মার্কেটে আসেন, তাড়াতাড়ি বিনিয়োগ করেন, তাড়াতাড়ি একটু বড় হলেই সোরসের কাছে বেচে দিন, হেভি লাভ ভাই। খুব সবাই খুশি সোরসের উপর। সোরস তো এইবার গেলে কিনেই যাচ্ছে, বেচে না। কিন্তু মাইসে চিন্তা করে, মানে এই লোকটা কি বোকা? হ্যাঁ, এই কোম্পানি বন্ধ, এই শেয়ারটাও সে কিনতেছে, কেন কিনতেছে? ও করবে কি, কিনতে কিনতে এমন জায়গায় নিয়ে যাবে, ওহো, শোতে আছি, শোতে
এমন একটা অবস্থা করবে বাজারে কোনো শেয়ার পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন শেয়ার যখন প্রথম ছাড়ে এটাকে বলে যে ইনিশিয়াল শেয়ার, ইনিশিয়াল প্রাইমারি শেয়ার। প্রাইমারি শেয়ারটার পরে এবার সেই লোক শেয়ারটা রাখতে চাচ্ছে না, কারণ শেয়ারটা রাখলে বছর শেষে কয়টা কোম্পানি দেয়, প্রফিট দেয়, কত পার্সেন্ট করে প্রফিট দেয়, ওটা হচ্ছে লাভ। শেয়ারটা থেকে গেল, আর কত পার্সেন্ট প্রফিট দিলে ওটা লাভ। হচ্ছে আইপিও মানে ইনিশিয়াল শেয়ার কিনলে এই লাভ। আচ্ছা, এখন আমার বছরের মাঝখানে মনে হলো যে না ভাই আমার এখন টাকা দরকার, আমি নিজে যেখানে বেচবো ওটাকে বলে সেকেন্ডারি মার্কেট। মাঝখানে হাত বদল করতেছে। এমন হতে পারে বছর শেষে কোম্পানি বললে এবছর কোনো প্রফিট দেওয়া হবে না, হতে পারে। সো সেকেন্ডারি মার্কেটটা শুরু হয়ে পড়ে। সো আমরা যেটাকে শেয়ার মার্কেট বলি সবাই বুঝে গেছে কোথায় জানি টাকা লাগাইতেছে বলে, এটা সব কিছু সেকেন্ডারি মার্কেটের লোক, প্রাইমারি মার্কেটের লোক না এরা। এনিওয়ে, সে প্রাইমারি সেকেন্ডারি সবই সে কিনতে থাকবে, কিন্তু এতে এমন অবস্থা তৈরি করবে যে আর শেয়ার কেনার জায়গা নেই। এইবার শেয়ার দাম বেড়ে গেছে। এইবার একটা তার ক্যালকুলেশন আছে একটা, এই ক্যালকুলেশন যখন বুঝে এটা মোটামুটি ম্যাক্সিমাম দাম উঠে গেছে, এর চেয়ে বেশি উপরে উঠলে কিন্তু আমার সমস্যা হবে, বেচতে সমস্যা হবে। এ তখন করবে কি, ধাম করে যা কিনছে সব বেচে দিবে। এইবার বুঝেন শেয়ারটার দাম এমন জায়গায় পৌঁছাইছে, এই যা ক্ষতি ছিল সব ক্ষতি উপর দিয়ে সেখানে যাইতেছে। তাহলে হেজ নাম হলো কেন? হেজ হলো এই জন্য সে ধাক্কা সহ্য করার ক্ষমতা, যেহেতু তার হিউজ ক্যাপিটাল লাগছে এখানে, এই জন্য ছোটখাটো উলট পালটে তার কিছু আসবে যাবে না। সে তো ধরে নিচ্ছে এখন আমি বেচবো না, এখন বেচতে গেলে তো লস হবে। কিনে যদি বেচতে যায় সে তো সেই লোক না, হিউজ ক্যাপিটাল নিয়ে আসছে সে এবং এখানে ইনভেস্ট করবেই সে, কারণ তার সে কখন বেচবে তার হিসাব তার কাছে আছে, সেই জায়গায় নিয়ে যাবে যে বাজারে সেই একমাত্র ক্রেতা, আর কোনো ক্রেতা নেই। ফলে সবার উপর দিয়ে গিয়ে পুরো কন্ট্রোলটা, সিদ্ধান্তের পুরো কন্ট্রোলটা তার কাছে চলে যাবে। এবার সে যেটা সিদ্ধান্ত নেবে বাজার তাই হবে। এইবার সে যখন সবগুলো শেয়ার বেচে দিয়ে চলে যাবে, তখন আর এই শেয়ার কেউ আরেকবার বেচতে পারবে। তখন হাই হাই করবে, আই হাই এই কোম্পানিগুলো তো বন্ধ, না না এই কোম্পানিতে এত প্রফিট হবে না, তাহলে আমি এত দাম দিয়ে কিনলাম কেন, এখন তো পুরো লস আমার। তাহলে এই যে শুরুর দিকে সহ্য করার ক্ষমতা, এইটাকে বলছে হেজ, প্রোটেকশনের ক্ষমতা, যেহেতু সে হিউজ ক্যাপিটাল নিয়ে আসছে। এই জন্য যখন বেচে দিয়ে চলে যাবে, ওই দেশের কারেন্সি দেখা যাবে 100% নিচে নেমে গেছে। আজকে মনে করেন ডলার রেট ছিল 120, জর্জরে ঢুকে যদি বেড়ে যায় এটা 250-এর উপরে চলে যাবে। $1 সমান 250 বাংলাদেশি টাকা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে জর্জস, এই হচ্ছে তার হেজ ফান্ড। এইবারে যে টাকাটা কামাই নিয়ে চলে যায়, এইটা দিয়ে সে দুনিয়াদারি করে, দুষ্টুমি করে, ফিলান্থ্রপি করে। এটা হলো খুবই দুঃখ পাওয়া একটা লোক, প্রচুর টাকা কামায় আর দু হাতে উড়ায়, এটি তার মনের শান্তি। তাহলে যেভাবে হিটলার তাদেরকে মারছিল তারই আরেক রিয়াকশন এটা। এই জন্য দেখেন সে নিজে গিয়ে এবার আইটি সিকিউরিটি নিয়ে ইউনিভার্সিটি দিয়ে হচ্ছে। আমেরিকার দরকার সোভিয়েত ইউনিয়ন ভালো করে ভাঙাইটা, এরাই তো নষ্ট করা। তাইলে ওখানে অরেঞ্জ রেভলিউশনের টাকা দেয়, দেখেন দেখে মনে হচ্ছে ফিলান্থ্রপিক, স্বেচ্ছায় দাতা, জীবনে সব সঞ্চয় দান করে দিয়ে হলায়, এত উদার হাজি মহসিন। কিন্তু না, সে আসলে বলতে গেলে এই অর্থে মানসিকভাবে একটা অসুস্থ লোক, যে হিটলারের অত্যাচার সহ্য করার কারণে তার ভিতরে যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনে ভুগতেছে এমন একটা লোক। বোঝা গেল? এখন আপনি আনইথিক্যাল বলেন, হোয়াট এভার বলেন, কিছু এসে যায় না। ওর কাছে তো মনে হচ্ছে ওটি সুখ, যে আমি সব এই যে এত টাকা কামাইছি, আমি তো এত টাকা রাখি নাই, সব দিয়ে দিছি। আমেরিকান যা কিছু করা দরকার জর্জ সোরসকে দিয়ে করা দেয়। আদানি ফুলে ফেপে উঠছে, তাকে আমাদের মোদি পাহারা দিয়ে রাখতেছে, সরকারের লোন নেওয়া দিতেছে। থাম, একে যদি আমি না ধাক্কা খাইছি, ওর শেয়ার কিনে ওরে ফালা দিচ্ছে। আদানিকে এইভাবে ডুবেছে। বক্তৃতা দিচ্ছি মতন কোন একটা
বিজনেস কমিউনিটির সবাই আদানির বিরুদ্ধে। এটা ফুলেও ফেরপে ওটা ফান্ড এই আদানি মোদির সাপোর্ট পেয়ে এটা উঠছে, এটা দানব অমুক বলে পরের দিনে রেখে শেয়ার পুরা লস করে দিয়েছে, আর দাম আর্ধেক হয়ে গেছে। এটাও এক সময় করছে। সো এনিওয়ে সে এখন সে বিকেম যে আমেরিকানদের টুলস হয়ে দাঁড়াচ্ছে, আমেরিকানদের যত শক্তি কমে যাচ্ছে, সামর্থ্য কমে যাচ্ছে, আর ততই জর্জ সোরস ওটাকে পূরণ করার জন্য আগে আসতেছে। এরকম একটা অবস্থা হয়ে গেছে। অনেকে বুঝতে চান যে তাহলে জর্জ সোরস তো এখন রিটায়ার্ড, তার ছেলের সাথে ইউনুস সাহেব কি আসলে কথা হচ্ছে, স্পেসিফিক কিছু না, খুব স্পেসিফিক তেমন কিছু না, যা জর্জ সোরস করতে তাই উনি ছেলেকে এইভাবে ওরিয়েন্টেশন দিয়েছেন। ফলে এই যত গ্যাপ আছে, ফান্ডিং এর গ্যাপ, ওয়েস্টেড ফান্ডিং এর গ্যাপ, এটার জায়গা করে দেওয়া, এটাই ইউনুস সাহেবের কাজ। ফলে দুবার যে দেখা করছে ছেলে, জর্জ সোরসের ছেলে, এটা একই কারণে করছে আর কি। মানে ওই অর্থে নাথিং নিউ, বাপের পলিসিটাই তো সে ফলো করতেছে আর কি। তো ইউনুস সাহেব প্রো আমেরিকান লোক একটা, তো যতটুকু তার ওএসএফ কে সাহায্য করা দরকার, সহায়তা করা দরকার, উনি সেটাই করে দিয়েছেন। দ্যাট মিনস ওই যদি হয় এলজিবিটি হয়, উনি তাও করেছেন, আর স্বভাবত একটু রেখে করতে হচ্ছে, কারণ এগুলা নিয়ে করতে গেলে মানুষকে বেঁধে দেবে। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু সবচেয়ে জোরদারভাবে ক্ষতিকর কাজ করে যাচ্ছে বলে আমার ধারণা। তাদের তারা যেসব বিষয় নিয়ে কথা বলছে, যেসব বিষয় নিয়ে সো-কল্ড গবেষণা করতেছে, যেমন গুড গভর্নেন্স নিয়ে আজকাল এত উঠে পড়ে লাগছে তারা, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ক্ষতিকারক। সো এখন আপনার বাকিটা চিন্তা করবেন সময় ঠান্ডা মাথায়, কোন জায়গা থেকে কালপপার, অভিজিৎ, এলজিবিটি, ব্রাক ইউনিভার্সিটি, কেন এই ধরনের আলোচনা হচ্ছে, অরেঞ্জ রেভলিউশন, তাহলে এগুলো সব কিছুতে আপনি ওএসএফ কে পাবেন, জর্জ সোরসকে পাবেন। এখন এটি চিন্তা করে দেখি, অনেক কিছু জট খুলবে, আরো ফার্দার প্রশ্ন আমাদের ভিতরে আসবে, নিজের আরো কিছু খবর করে পড়ার চেষ্টা করবেন। আপাতত এতটুকুই, থ্যাংক ইউ।